দেশ ছাড়ার সময় জাকের আলী অনেক জানতেন প্রয়োজন পড়লে তাকেই ক্যাপ্টেন্সি করতে হবে। তাকে এটা জানিয়েই তারপরে এশিয়া কাপের জন্য উড়াল দিয়েছিল বাংলাদেশ দল এবং সেই সুযোগটা চলে আসে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের টি-20 দলের নিয়মিত ক্যাপ্টেন লিটন কুমার দাস যখন 22 সেপ্টেম্বর ব্যাটিং অনুশীলনের সময় সাইড স্ট্রেনে চোটে পড়লেন। তো সমস্যাটা হলো যে তাৎক্ষণিকভাবে জানা গিয়েছিল খুব বেশি গুরুতর নয় লিটনের চোট, তিনি হয়তো বিশ্রামে পর্যবেক্ষণে থাকলে খেলতে পারবেন। শেষ পর্যন্ত দেখা গেল যে তিনি খেলতে পারেননি ভারতের বিপক্ষে, তিনি খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে। এশিয়া কাপ শেষ, এখন সামনের আফগানিস্তান সিরিজেও তিনি খেলতে পারবেন কি না সেটা নিয়ে প্রশ্ন ছিল। একটা সূত্র থেকে ক্রিক ফ্রেন্সি জেনেছে যে লিটন কুমার দাস টি-20 সিরিজ থেকেও রুলড আউট হয়ে গিয়েছেন, যার অর্থ অন্য একজন ভারপ্রাপ্ত অধিনায়কের আন্ডারে বাংলাদেশের খেলতে হবে এবং আবারও হয়তো টিম ম্যানেজমেন্ট সেই জাকের আলী অনিকের কাছেই এই ক্ষেত্রে ফিরে যাবে। কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলুন কিংবা ফিল সিমন্স হয়তো এই জাকেরের ওপর ভরসা রাখবেন আরও একবার, যদিও অধিনায়ক হিসেবে সবশেষ যে অ্যাসাইনমেন্টটা তিনি পালন করলেন এশিয়া কাপে সেখানে প্রত্যাশা মতো যায়নি, সব কিছু আশাব্যঞ্জক হয়নি। তো সেখানে কেমন কি ছিল জাকের আলীর এই বিষয়গুলো আপনারা সবাই সব কিছু দেখেছেন। শুধু যে ক্যাপ্টেন্সি বিষয় তা নয়, তার নিজের যে পারফরমেন্সই মূলত আসলে চিন্তার কারণ বা ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছিল বা কিংবা এখনও দাঁড়িয়ে রয়েছে বলা যায়। কেননা জাকের আলী অনেক মাঠে ক্যাপ্টেন্সি কেমন করছেন, একজন উইকেট কিপিংয়ের বা উইকেট কিপার হিসেবে দায়িত্ব পালন করছেন, সেই সাথে তিনি ক্যাপ্টেন্সি করছেন, তারপরে তিনি একজন ব্যাটারও দলের। তো ক্যাপ্টেন্সিটা অনফিল্ড ভালোই করছিলেন বলে মতামত দিচ্ছিলেন ক্রিকেট বিশ্লেষক যারা ছিলেন, কমেন্টেটর যারা ছিলেন, কমেন্ট্রি বক্সে বসেও তারা বলছিলেন ঠিক আছে, ফিল্ড চেঞ্জ বলুন, ফিল্ডিং প্লেসমেন্ট বা বোলিং চেঞ্জ সব কিছুই জাকের আলী খুব ভালোভাবেই উতরে যাচ্ছিলেন। তবে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে সেই ব্যাটিংয়ে। ইন্ডিয়ার এগেনস্টে যদি বলি, তিনি আমি ভুল না করলে 4 রান করেছিলেন, পরবর্তীতে পাকিস্তানের বিপক্ষে 5 রান করেছিলেন। এই সিঙ্গেল ডিজিট স্কোরের থেকেও বড় বিষয় সেটা হচ্ছে তার যে অ্যাপ্রোচ বা তিনি যেভাবে অ্যাপ্লিকেশনটা করেছেন মাঠে নিজেকে, ওটাতেই সব ঝামেলা এসে দাঁড়িয়েছে। আর তার যে ছক্কা একটাও না মারতে পারার এবারের আসরে যেই প্রসঙ্গটা উঠছে সেটাও একটা ভ্যালিড পয়েন্ট, সেটা নিয়ে একটু আলোচনা করব পরের দিকে। তবে জাকেরের যেটা এখন আসলে করা জরুরি, যেহেতু ক্যাপ্টেন হিসেবে সবশেষ 2 ম্যাচে তিনি যেটা করতে পারেননি, যেটা করা দরকার ছিল তা হলো দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া। একজন লিডার সব দিক থেকেই আসলে সেভাবেই এগিয়ে থাকেন। তিনি অনফিল্ড যখন প্রেজেন্ট রয়েছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা সব কিছুতে সেই বিষয়টা প্রতিমান থাকতে হয়। জাকের আলীর ক্ষেত্রে হয়তো সেটা ছিল, তবে ব্যাটিং এটা বলা যায় যে তার মূল কাজ। এখন ব্যাটিংয়ে কাজ করতে গিয়ে যেটা হলো যে সেখানে তিনি ফেল করলেন, স্পেশালি পাকিস্তানের বিপক্ষে লাস্ট ম্যাচে এশিয়া কাপে, যেখানে বাংলাদেশ জিততে পারলে মূলত ফাইনালেই চলে যেত। তো সেখানে জাকের যে অ্যাপ্রোচ দেখিয়েছেন কিংবা যেভাবে আউট হয়েছেন সেটার সমালোচনা হয়েছে অনেক বেশি। তো ওই যে সামনে থেকে নেতৃত্ব দিতে না পারার বিষয়টাও সামনে এসেছে। জাকের যেন আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেলে সেটা করে দেখান, সেটাই সবার চাওয়া, সেটাই টিম ম্যানেজমেন্টে চাওয়া। আরও কিছু চাওয়ার জায়গা বলতে ওগুলোই যে জাকের আলীর অনফিল্ড ম্যাচিওর ক্রিকেট খেলার কথাটাই আসলে সামনে চলে আসে, মূল আলোচনার জায়গায় চলে আসে। তিনি এশিয়া কাপে যেটা করেছেন, সদ্য সমাপ্ত 66 বল খেলেছেন, একটাও ছক্কা মারতে পারেননি, এটা নিয়ে যত আলোচনা ছিল, হ্যাঁ এই আলোচনাটা আসলে পুরোপুরি ইনভ্যালিড বলা যায় না। কেননা তিনি একজন ডেজিগনেটেড ফিনিশার, যিনি ফিনিশিং রোল প্লে করছেন, তার কিন্তু ছক্কার দিকে মনোযোগ থাকে। জাকের আলীরও ছিল, কিন্তু যেটা হয়েছে যে তিনি সেটা করতে পারেননি, অ্যাপ্লিকেশন দেখাতে পারেননি। ওখানেই আসলে মূল সমস্যা হয়েছে যে একটা দলের ডেজিগনেটেড ফিনিশার 66 বল অর্থাৎ 11টা ওভারের সমান বল খেলে টুর্নামেন্টে একটা ছক্কা মারতে পারেননি। ওই টিমের ব্যাটিংয়ের কী অবস্থা সেটা আসলে এটাই বলে দেয়, এই পরিসংখ্যানটাই বলে দেয়। ছন্ন ছাড়া এদিক ওদিক কিছু 2-1টা ব্যতিক্রম ছাড়া, ব্যতিক্রমের জায়গায় নিশ্চয়ই সাইফ হাসান কিংবা তানজিদ তামিমদের 2-1টা ব্যাটিং ইনিংসগুলোই বলতে হয়। জাকের আলীর ক্ষেত্রে যদি আরও একটা কথা বলি, শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে বাংলাদেশ যে ম্যাচটা খেলেছিল সেখানে তিনি 41 রানে নট আউট ছিলেন, যদি আমি ভুল না করি। তারপরে তিনি আফগানিস্তানের বিপক্ষে আরও একটা ম্যাচে 10+ রানে নট আউট ছিলেন এবং
সেই জায়গাতে তার ব্যাটিং অ্যাপ্রোচ দেখে ক্রিকেট বিশ্লেষকরা একটা জায়গা পয়েন্ট আউট করেছেন, তার যে হিটিং আর্ক বা হিটিং জোন, স্ট্রেটিশ কিংবা মিড উইকেট, কাউ কর্নার, এই এরিয়াটা দিয়ে তিনি ব্যাট ঘোরানোর চেষ্টা করেন, যে কোনো বলেই হোক, সব রকম বলেই হোক। তো এই জায়গায় তার সীমাবদ্ধতা রয়েছে বলে তারা মনে করেছেন, এবং তারা বলেছেন যে জাকের আলীকে বুঝতে হবে শুধু এই সামনের দিকটা, শুধু এই সামনের দিকটা আর তার যে বাম দিকটা, অর্থাৎ মিড উইকেট থেকে কাউ কর্নার আর এদিক থেকে স্ট্রেটিশ এরিয়া, এইটাই শুধু তার হিটিং এরিয়া না, সেখানেই বা এই এরিয়াটাই শুধু তার ছক্কা মারার জায়গা নয়। ছক্কা মারতে হলে জাকের আলীকে আসলে অন্য দিকটাও চেষ্টা করতে হবে, অন্য দিকে শট খেলতে হবে, বলের মেরিট বুঝে খেলতে হবে। যদি আপনি একটা আউটসাইড অফ স্টাম্প একেবারে ওয়াইড লাইনের দিকে বল পান, সেটা লেগে টেনে মারতে গেলে খুব স্বাভাবিকভাবে আপনি আউট হবেন, যেটা পাকিস্তানের বিপক্ষে তিনি হয়েছেন। এই জিনিসটাই পয়েন্ট আউট করার চেষ্টা করছিলেন পাকিস্তানের কিংবদন্তি শোয়েব মালিক। জাকেরকে এটাই বুঝতে হবে যে বলের মেরিট বুঝে অফসাইডে খেলার প্রয়োজন বলে অফে খেলবেন, কাভার বলুন, পয়েন্ট বলুন, পেছনের দিকে বলুন, কিংবা এইদিকে ফাইন লেগ, স্কোয়ার লেগ, সব মিলে আসলে জাকের আলীকে ওই যে মাঠের যে ডাইমেনশনটা, সেটা বোঝার তাগিদ দিয়ে শোয়েব মালিক এই কথাগুলো বলেছেন। আর বাংলাদেশের স্কোয়াডের কথা যদি বলি, 16 সদস্যের স্কোয়াড নিয়ে বাংলাদেশ গিয়েছিল এশিয়া কাপে। সেখান থেকে লিটন দাস যদি রুলড আউট হয়ে যান, 15 সদস্যের হয়ে দাঁড়ায়। অনেক গুঞ্জন শোনা যাচ্ছিল পারভেজ ইমনের পারফরমেন্সের কারণে, যে ধরনের পারফরমেন্স হয়েছে বা হচ্ছে, অধারাবাহিকতার জের ধরে তিনি বাদ পড়তে পারেন স্কোয়াড থেকে। সৌম্য সরকার হয়তো সংযুক্তি তার হতে পারে স্কোয়াডে, এমন অনেক কিছু শোনা যাচ্ছে। তবে সম্ভাবনা সবচেয়ে বেশি এখন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে কাউকে ইনক্লুড করা হবে না। 15 সদস্যের দল নিয়ে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে T20 সিরিজে খেলতে নামবে। লিটন দাস তিনি রুল আউট হয়ে যাওয়ার পরে যে 15 জন রয়েছেন তারাই থাকবেন। হ্যাঁ, এতে টপ অর্ডারে একটা বিকল্প কমে যায়। তবে যদি আপনারা এক সিরিজ আগের কথা চিন্তা করেন, সাইফ হাসান ছিলেন না, তখনও ওই টপ অর্ডারে একটা বিকল্প কমই ছিল। বলা যায় যে একটা সমতা বিধান হয়ে গেছে। সাইফ হাসানের সাথে টপ অর্ডারে ওই তানজিদ তামিম এবং পারভেজ ইমন এরাই ব্যাকআপ দেবেন। গত ম্যাচে আমরা দেখেছি 3 নম্বরে তো তাওহিদ হৃদয় এসেছিলেন। তো খুব একটা ভাবনার জায়গা এক্ষেত্রে বাংলাদেশের নেই। তবে মিডল অর্ডারে ভাবনার জায়গা থাকলেও থাকতে পারে। বাংলাদেশ কোন ফরমেশনে আগায় দেখা যাক। দল ঘোষণা আজকে শনিবার হয়ে যাওয়ার কথা ছিল, সম্ভাবনা ছিল, যদিও সেটা আবার শোনা যাচ্ছে আগামীকাল অর্থাৎ রবিবার ঘোষণা হবে। এবং দল ঘোষণা করবেন গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। আজকেই সেই প্যানেল থেকে অবশ্য আব্দুর রাজ্জাক পদত্যাগ করেছেন। আর বাংলাদেশের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত তিনি আবার নিয়োগ পেয়েছেন নির্বাচক প্যানেলে, যার আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর কথা 1 অক্টোবর থেকে, যদিও আনঅফিসিয়ালি বলা যায় যে তিনি এখনও কাজ করে চলেছেন, নিজের ইনপুটটা দিচ্ছেন। তো রাজ্জাক, লিপু, শান্ত, এই 3 জনের নির্বাচক প্যানেল কি করছেন বা কি করবেন, কোন দল দেবেন, কেমন স্কোয়াড দেবেন, সবটাই দেখা যাবে। আমরা অপেক্ষায় থাকি। আর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ 2 অক্টোবর শুরু হচ্ছে T20, সেটা শারজাতে। 2 অক্টোবর 3 অক্টোবর পরপর 2 দিন 2টা ম্যাচ খেলবে বাংলাদেশ এবং আফগানিস্তান। 5 তারিখ সিরিজের লাস্ট T20 ম্যাচ। আর ওয়ানডে সিরিজের কথা যদি বলি, সেটা শুরু হচ্ছে 8 তারিখ থেকে আবুধাবিতে। সিরিজের বাকি 2 ম্যাচও 8 অক্টোবর থেকে, সিরিজের বাকি 2 ম্যাচও এই আবুধাবিতেই হবে। এখনও পর্যন্ত বাংলাদেশ সংক্রান্ত নিউজ কিংবা তথ্য সব কিছু যাই বলুন, এই পর্যন্তই ছিল আমার কাছে। আমি জয়ন্ত বিন্দু আজকের মতো ক্রিক ফ্রেন্ডলি থেকে বিদায় নিচ্ছি।